নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বিল ছুঁড়ে মারার ঘটনা, সেটা কি আবারও ঘটতে চলেছে এই সামনের মনসুন সেশনে? তেমন একটা প্রেক্ষিত আবার তৈরি হয়েছে। তার কারণ আপনাদের মনে থাকবে নিশ্চয়ই 2025 সাল এবং একটি অধিবেশনে একদম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিল পাঠ করছেন, কিন্তু সেখানে বিরোধী সাংসদরা সেই বিলটা ছিঁড়ে একদম ছুঁড়ে মেরেছিলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে, এবং সেই ছবিটা রীতিমতন কিন্তু উঠে এসেছিল যে বিরোধীরা যদি বিরোধিতা করতে চায় তাহলে কোন পর্যায়ে তারা গিয়ে বিরোধিতা করতে পারে, এবং অবশ্যই সরকারকে সেখান থেকে পিছু হটতে হয়। সেই বিলটা এখনো পর্যন্ত পাস হয়নি, কিন্তু আপনারা জানেন 2026 সালের মনসুন সেশন আর 2025 সালের যে কোনো সেশন, দুটোর মধ্যে তফাৎ আছে। তার কারণ বিরোধীদের এই মুহূর্তে বেশ খানিকটা ভগ্নপ্রায় দশা। পশ্চিমবঙ্গে, তামিলনাড়ুতে ভোটে বিরোধীরা হেরে গিয়েছে, তাদের সরকার এখন আর নেই, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের এবং ডিএমকে তারা ঠিক কতটা বিরোধিতা আগের মতোই মেজাজটা রেখে করতে পারবে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু সেখান থেকে এই মুহূর্তে বড়সড় জায়গাটা যেটা উঠে আসছে, সেই বিলটা কিন্তু আবারও আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। কি বিলের কথা আমরা বলছি আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। 2025 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিল এনেছিলেন যে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে কেন্দ্রের মন্ত্রী এবং তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী তারা যদি 30 দিন জেলে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে সম্পূর্ণ রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারেন, এবং ব্যবস্থাটা হচ্ছে তাদের মন্ত্রিত্ব পদ অটোমেটিক্যালি চলে যাবে। এমন একটা বিল আনা হচ্ছিল, এবং একদম রাজনীতিতে স্বচ্ছ একটা ভাবমূর্তি প্রতিষ্ঠা করা হবে, সেই জায়গাটা এই বিলের মূল উদ্দেশ্য ছিল। বিজেপি তেমন বলেছিল, ব্যাখ্যা করেছিল, কিন্তু সেখান থেকেই এই মুহূর্তে একদম যে বিষয়টা উঠে আসছে, সেই বিলটা গিয়েছিল কিন্তু জেপিসিতে, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, যেখানে সমস্ত দলের প্রতিনিধিরাই থাকে। কিন্তু অবশ্যই বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে বর্তমানে, তাই বিজেপির যে প্রতিনিধি সংখ্যা সেটাও বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কিন্তু একটা রিপোর্ট এই মুহূর্তে বেরিয়ে আসবে, এবং সেই রিপোর্টটা বেরিয়ে আসবে 17ই জুলাই, এবং আপনাদেরকে এর আগেই জানিয়েছি যে 20শে জুলাই থেকে কিন্তু শুরু হচ্ছে পার্লামেন্টে মনসুন সেশন। তাই অনেকেই মনে করছেন সেই যে বিলটা, যেটা একদম অমিত শাহের মুখে ছুঁড়ে মারা হয়েছিল, সেই বিলটাকে আবারও কিন্তু অবশ্যই অবশ্যই আনবেন এই মুহূর্তে মোদী সরকার। তার কারণ রাম মন্দিরের যে তহবিল তছরূপ কিংবা অন্যান্য বিষয়ে বিজেপি একদম যেগুলোতে একদম একটা হয়ে বিজেপিকে কিন্তু বিরোধীরা ঘিরে ফেলতে পারে, সেটার থেকে কোথাও গিয়ে মোড় ঘোরানোর, অন্তত যাতে আলোচনাটা এইগুলো নিয়ে না হয়, ওই বিলগুলো নিয়ে হয়, তাই জন্য কিন্তু এই বিলটা আবারও আনা হতে পারে সংসদে। সম্পূর্ণটা আপনাদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের কাছে এই বিলটা কিন্তু গিয়েছিল, এবং সেই বিলটার মূল যে প্রেক্ষিতটা ছিল যে বিরোধীরা যে কথাটা বলেছিল যে বিরোধী মুখ্যমন্ত্রী তাদেরকে অ্যারেস্ট করার এটা একটা সুবর্ণ সুযোগ এই বিলে থাকছে। অর্থাৎ এখন বেশিরভাগ রাজ্যে বিজেপি সরকার বা বিজেপি সমর্থিত সরকার, কিন্তু সেই সমস্ত রাজ্য বাদ দিয়েও কিন্তু বিভিন্ন রাজ্যে যেখানে বিরোধীদের সরকার তৈরি হয়েছে, হতে পারে 2027 সালে আমরা দেখতেই পারি বিজেপি একদম উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকার তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে একদম লাগু হবে এই বিলটা। কিভাবে? যে বিরোধী যে মুখ্যমন্ত্রী তারা একদম সরাসরি জেলে যেতে পারেন, এবং জেলে গেলে 30 দিন যদি তিনি জেলে থাকেন, যেটা অরবিন্দ কেজরিওয়াল থেকেছেন অলরেডি, আমরা দেখতে পেয়েছি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাকেও নিয়ে যাওয়া হয়েছিল ভোটের আগে। সেই জায়গায় 30 দিন পরবর্তীতে যখন অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, তাদেরকে একদম কোর্টের থেকে বলে দেওয়া হলো যে এই গ্রেপ্তারির কোন দরকার ছিল না, এই গ্রেপ্তারি ভিত্তিহীন ছিল, কোর্ট বললো, কিন্তু ততদিনে কিন্তু যেটা হওয়ার হয়ে গিয়েছে, এই বিল যদি পাস হয়ে থাকে তাহলে অবশ্যই যেটা হওয়ার হয়ে গিয়েছে, তাদের মন্ত্রিত্ব চলে গিয়েছে, মুখ্যমন্ত্রিত্ব চলে গিয়েছে, এবং সেইখানটাই কিন্তু এই বিলটা সিকিউর করবে। এবং অবশ্যই তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, প্রাইম মিনিস্টার কি বলছেন এই বিলের নিরিখে, যে আমার ক্ষেত্রেও তো এই বিলটা লাগু হবে, আমিও যদি 30 দিন জেলে থাকি আমারও তো একদম প্রধানমন্ত্রিত্ব চলে যাবে। কিন্তু আপনারা বোঝার চেষ্টা করুন, আজকের যুগে দাঁড়িয়ে কোথা থেকে কোন এজেন্সি
তারা প্রাইম মিনিস্টারকে একদম 30 দিনের জন্য জেলে রাখতে পারেন। কোন এজেন্সির এত ক্ষমতা হবে আমরা জানি না, কিন্তু এই বিলটা কিন্তু এই মুহূর্তে সরকার আবারও আনতে চলেছে তেমনই একটা খবর। এই বিলটা তখন একদম সম্পূর্ণভাবে হেরে যায় ভোটাভুটির মাধ্যমে, কোনোভাবেই সেই বিলটাকে আর লাগু করা যায়নি। তো সেখান থেকেই বিভিন্ন বিরোধীদের দাবি ছিল যে এটা যদি করতে হয় তাহলে এই শর্তগুলো মানতে হবে এবং তার ভিত্তিতে বিলটা আনতে হবে পার্লামেন্টে। তো সেই সমস্ত দাবিগুলো মেনে খানিকটা হলেও সেগুলোকে চেঞ্জ করার মাধ্যমে বিলটাকে আবারও প্রস্তুত করা হয় কিনা আমরা দেখবো, সেদিকে নজর রাখবো। কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে বারংবার আটকাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ, যে জায়গাটাতে যে বিল পাস করাতে গেলে এইটাও কিন্তু সংবিধান সংশোধন করতে হবে, অর্থাৎ সংবিধান 130 নম্বর 130th অ্যামেন্ডমেন্ট সেটা কিন্তু করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু এই বিলটাকে তারা পাস করাতে পারবে। সংবিধান সংশোধন করতে গেলে আপনারা জানেন যে 2/3 একদম যা সাংসদ রয়েছেন তাদের ভোট দরকার এবং 2/3 জোগাড় করতে গেলে 360 সংখ্যাটায় কিন্তু গিয়ে আটকে যাচ্ছে। অর্থাৎ জি লিমিটেশন কিংবা ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেই বিলগুলো ঠিক যেভাবে আটকা পড়ে যাচ্ছে সংখ্যার ক্ষেত্রেই একদম 293 থেকে বাড়াতে বাড়াতে এনডিএ সংখ্যা এখন গিয়ে 319-এ দাঁড়িয়েছে। তো সেই 319-এর পরেও কিন্তু 41 জন 360 সংখ্যাটা ক্রস করতে গেলে লাগবে এবং 41 জন তাদের হাতে কিন্তু নেই। তো সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে একদম গুরুত্বপূর্ণভাবে উত্থাপিত হচ্ছে যে এই বিলটাও কিন্তু তাহলে বাদ বাকি বিলগুলোর মতন একদম ঝুলে থাকবে, কোনোভাবেই পাশ করাতে পারবে না। এবং এই বিলটা যদি আসে তাহলে কিন্তু অবশ্যই বিরোধীদের মুখ বন্ধ করা সেটা কোনো মতেই আর কোনো ফ্যাক্টর হবে না। একদম কর্ণাটকে হতে পারে ডিকে শিবকুমার, তাকে জেলের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হলো, 28 সালে কর্ণাটকের ভোট রয়েছে। তাছাড়া একদম সেখানকার প্রিয়াঙ্ক খার্গে, মাল্লিকার্জুন খার্গের ছেলে, তিনি সেখানকার গৃহমন্ত্রী, কর্ণাটকের গৃহমন্ত্রী, তাকে হয়তো একদম জেলের মধ্যে 30 দিন বন্ধ করে দেওয়া হলো, যেহেতু তিনি একদম একটি চিঠি পর্যন্ত লিখেছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম প্রথমবারের জন্য চিঠি লিখেছিলেন আরএসএস কে কেন্দ্র করে। তো এই ইত্যাদি ঘটনাগুলো ঘটতে পারে এবং সেই ঘটনাগুলো যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই এই বিলটা অন্যতম একটা হাতিয়ার হবে বিরোধী মুখ বন্ধ করবার জন্য। সেই জন্য কিন্তু বিরোধীরা এর আগের বারও একদম সরাসরি এই বিলটা আমরা দেখতে পেয়েছিলাম সেটাকে ছিঁড়ে শুধুমাত্র রেখে দিয়েছিল তেমনই না, সেটাকে ছিঁড়ে তারা একদম স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিলটা পাঠ করছেন তার মুখের সামনে উড়িয়েছিল, যেটাকে নিয়ে নিন্দা হয়েছিল, চর্চা হয়েছিল। কিন্তু আজকের পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিরোধীরা ঠিক কতটা এককাট্টা হতে পারবে আমরা দেখবো। তবে মনসুন সেশন সেটা যে অন্তত একদম জমজমাট হতে চলেছে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বুঝতেই পারছি। কারণ এর আগেই ডিলিমিটেশন বিল এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতন বিল যেগুলো আনার কথা চলছিল সেগুলোকে নিয়েই কিন্তু পারদ চড়ছিল মানুষের মধ্যে। এই বিলটা এবার একদম সংবিধান সংশোধন করতে গেলে যে 130th অ্যামেন্ডমেন্টটা করতে গেলে যে বিলটার কথা বলা হচ্ছে যে কোনো বিরোধী রাজ্য বা একদম সরকার পক্ষের রাজ্য সেখানকার মন্ত্রী বা মন্ত্রিসভার যে কোনো মানুষকে 30 দিন যদি একদম আটকে রাখা যায় তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে। সেটা শাসক পক্ষেরও হতে পারে, কিন্তু শাসক পক্ষের হওয়াটা তো বর্তমান ভারতে একটু চাপের, আপনারা জানেনই। তো সেইটা যদি হয়, সেই বিলটা যদি অ্যাকচুয়ালি আনা হয় তাহলে সংসদ যে উত্তাল হবে, যতটাই বিরোধীদের স্ট্রেংথ থাকুক না কেন সেটুকুর মাধ্যমে সংসদ যে উত্তাল হবে এটা কিন্তু বলে দেওয়াই যায়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই বিলটা যদি আসে তাহলে সেটা দেশের স্বার্থে কতটা ঠিক কাজে লাগতে পারে। অবশ্যই একদম স্বচ্ছ সরকার গঠন করার যে ডাক বিজেপির দিচ্ছে এই বিলটা আনার মাধ্যমে সেটা কতটা লাগু হবে এবং বিরোধীদের মুখ বন্ধ করা, বিরোধীরা যেটা বলছে যে এই বিলটা আনার মূল উদ্দেশ্য বিরোধীদের মুখ বন্ধ করা, সেটা কতটা কার্যকর হবে। দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।